দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এলাম স্বৈরাচারী গণহত্যাকারী হাসিনা যেই সন্দেহ প্রকাশ করেছে যে উপদেষ্টার সরকার 1 মাস টিকে কিনা তার অপেক্ষায় তিনি থাকবেন, সেই রহস্যটার মানেটা কি তা 2 দুগুণে 4 করে আপনাদেরকে আমি আজকে বুঝিয়ে দিব। এই যে স্বৈরাচারী শেখ হাসিনা বলল যে 1 মাস টিকে কিনা এই উপদেষ্টার সরকার, তা উনি দেখবেন। যদিও প্রতিটা কথা বলার পরেই উনি নিজেই ধাক্কা খাচ্ছেন। উনি সীমান্তে আছেন, যে কোনো সময় দেশে চলে আসবেন, এই বলতে গিয়ে কিন্তু আবার ভারত তাকে বের করে দিয়েছে। সে এখন মিডল ইস্টে চলে গেছে, দুবাই চলে গেছে, আমি যতদূর শুনেছি। কিন্তু আপনাদের সাথে আর 1 মাস উপদেষ্টা সরকার টিকে কিনা তার সাথে আরো 2টা জিনিসের সম্পর্ক মিলিয়ে দেখেন যে এটা কি হাসিনার মুখের ভুয়া কথা ছিল না এর কোনো ভিত্তি ছিল কিনা আসলেই। চলুন। 1 অক্টোবরে, এর আগের ভিডিওতে আমি বলেছি, গত 1 অক্টোবরে বাংলাদেশে যে রয়ের প্রধান আছে রাজেশ কুমার অগ্নিহোত্রী, তার সাথে গোপনে সাক্ষাতে মিলিত হয়েছিল খুনি, দেশদ্রোহী এবং একসময়ের ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আকবর, যিনি আয়নাঘরের প্রতিষ্ঠাতা, এবং দেশদ্রোহিতার অপরাধে তার ইতিমধ্যে ফাঁসির দড়ি গলায় থাকার কথা। যাই হোক, সেই রয়ের প্রধান অগ্নিহোত্রীর সাথে মিটিংয়ের সময় অগ্নিহোত্রী বলেছে আর 1টা মাস সে গোপনে থাকবে, আর 1টা মাস পরে সে উন্মুক্ত হবে। তাহলে হাসিনার অগাস্টের প্রথমেই তার যেই আশা যে এই সরকার, এই উপদেষ্টা সরকার আর 1 মাস টিকে কিনা, তার সাথে আরেকটা 1 মাস পেয়ে গেলেন। বাংলাদেশের রয়ের প্রধান বলেছে অক্টোবরের 1 তারিখে বলেছে আর 1 মাস পরে সে উন্মুক্ত হয়ে দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী, উপদেষ্টা সরকার বিরোধী এবং বাংলাদেশি বিরোধী ভারতীয় ষড়যন্ত্রের হাসিনার সাথে মিলে সে লাগবে, উন্মুক্ত হবে। তাহলে দ্বিতীয় 1 মাস পাওয়া গেল। এখন আসুন তৃতীয় 1 মাসে। আমি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি যে সশস্ত্র বাহিনী আর 1 মাস এই উপদেষ্টা সরকারকে দেখবে। এই উপদেষ্টা সরকার যদি কার্যত কোনো সরকার প্রতিষ্ঠা করতে না পারে, সংস্কার শুরু না করতে পারে, কার্যত সংস্কার, যেই 15 বৎসরের ধ্বংসযজ্ঞের পরে যেই দ্রুত এবং স্পষ্টত কার্যক্রম হওয়ার কথা, তার কিছুই হচ্ছে না। হচ্ছে শুধুমাত্র যেটাকে ইংলিশে বলে স্ট্যাটাসকো, মানে যেমন চলছিল তেমন চলুক। স্ট্যাটাসকোর অর্থটা হচ্ছে তাই, অতীতে যেমন অবস্থা ছিল তেমনই চলুক। আর বর্তমান উপদেষ্টা সরকারটা কিসের উপর ভর করে চলছে? এনজিওর উপরে ভর করে চলছে, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন তথা এনজিওর উপর ভর করে চলছে। এই এনজিওদের নীতিটা কি? এনজিওদের নীতি হচ্ছে স্ট্যাটাসকো। কারোর সাথে খারাপ সম্পর্কে যাবে না, কারোর সাথে উতপ্রোত দহরম মহরম সম্পর্কে যাবে না, ধরি মাছ না ছুঁই পানিতে চলা হচ্ছে এদের নীতি। নিজেরা চুপচাপ থেকে কোনো উচ্চবাচ্য না করে তারা কাজ করে যায় তাদের। কিন্তু বাংলাদেশে 15 বছরের এই ভয়ঙ্কর রকম খুন, গণহত্যা এবং দেশদ্রোহিতার পরে এই স্ট্যাটাসকো বা এনজিও নীতিতে দেশ চালালে কি চলবে? মোটেও চলবে না। সংস্কারের নামে কিন্তু হচ্ছে না। এবং এইভাবে যদি একটা নির্বাচন দিয়ে দেওয়া হয়, কোনো সংস্কারবিহীন বাংলাদেশে যদি একটা নির্বাচন হয়, যার জন্য আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব উদ্গ্রীব হয়ে আছেন যে দ্রুত ক্ষমতা চাই, তারপরে যেন ভারতের হাতে দেশটাকে তুলে দিতে পারে আবার নতুন করে, আওয়ামী লীগের চাদরে বিএনপি এসে বসে যাবে। যেহেতু বিএনপির কোনো কেন্দ্রীয় কোনো নেতৃত্বের কোনো এফেক্টিভনেস বা প্রভাব দেখা যাচ্ছে না এই বিএনপির উপরের মির্জাফর এবং ভারতীয় এবং আওয়ামী লীগ নেতাদের যারা বিএনপিতে আছে। সুতরাং যদি তাদেরকে, এর আগেও অনেক ব্যাখ্যা করেছি, তারা যদি নির্বাচন দেয়, বিএনপি বাংলাদেশের বৃহত্তর দল হিসাবে এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে চোখ বন্ধ করে বিএনপি আসবে। তারপরে আগেও ব্যাখ্যা করেছি, কিন্তু ওই মা বাবা যখন, সন্তানরা যখনই বাইরে যায়, মা বাবা বলে বাবা সাবধানে চলিস, বাবা সিগারেট খাইস না, একই কথা বারবার শুনতে শুনতে সন্তানরা বিরক্ত হয়ে যায়।
ক্ষেপে কেউ কেউ সন্তানরা বলে বসে, আর বারবার তো একই কথা বলেন কেন? আমি কি সিগারেট খাই? আমি কি সাবধানের রাস্তা পার হই না? একইভাবে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, যেন জনগণের মাথায় থাকে এবং বিএনপির মাথায়ও থাকে। বিএনপিকে কিন্তু পচানোর জন্য, ধ্বংস করার জন্য 15 বছরের কিছু বাকি নাই বিএনপির। শ্বাসশূন্য যা বাকি আছে সেই ভারতীয় এবং আওয়ামী লীগের দালালরাই রয়ে গেছে বিএনপির কমান্ডে। এরা এসে 2 বছরের মাথায় কিন্তু আবার আওয়ামী লীগ বেআইন যারা বানিয়েছে গত 15 বছরে তাদের হাতের ক্ষমতা এবং তথা ভারতের হাতে ক্ষমতাটা তুলে দিবে। সুতরাং সশস্ত্র বাহিনী সেজন্যই বলছে, যদি সশস্ত্র বাহিনী কিন্তু আজকের থেকে আরো 2 মাস আগে বলেছে যে 3 মাস পরে যদি দেখি এই উপদেষ্টার সরকার দেশ চালাতে না পারে, সংস্কার শুরু না করতে পারে এফেক্টিভলি, তাহলে ক্ষমতা আমরা নিয়ে নিব। মানে আমরা বহুদলীয় ব্যবস্থায় আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আবার পুনর্গঠন করব। মানে বিভিন্ন দল থেকে রাজনৈতিক এবং অন্যান্য যারা প্রজ্ঞাবান ব্যক্তি আছেন সমাজে, তথাকথিত বুদ্ধি বিক্রেতারা না, যারা বুদ্ধি বিক্রি করে খায় বা কুবুদ্ধি বিক্রি করে খায় তারা না, যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক জ্ঞান আছে তাদেরকে এনে এবং কিছু কিছু রাজনৈতিক দল থেকে কিছু ব্যক্তিদের এনে একটা সরকার গঠন করা হবে, যেন তারা দেশটাকে সত্যিকার অর্থে সংস্কার করতে পারে এবং দেশটাকে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই বলছি, এখানে 3 মাসের মাঝখানে এই সরকারের 2 মাস 5ই আগস্ট আর 5ই সেপ্টেম্বর গিয়ে 5ই অক্টোবর 2 মাস কিন্তু চলে গেছে। তাহলে আর বাকি থাকলো 3 মাসের মাঝখানে কয় মাস? 1 মাস। বুঝলেন? হাসিনার ওয়ার্নিং 1 মাস, কি বলে ভারতের রাজেশ কুমার অগ্নিহোত্রী, ভারতের রয়ের প্রধান, বলেছে 1 মাস পরে সে উন্মোচিত হবে, 2 মাস। আর সেনাবাহিনী বলেছে, যেই কথা বলেছিল 3 মাস তার অপেক্ষা করবে, দেখবে এই 3 মাসে যদি সরকার কার্যকরী না হতে পারে, সেই 3 মাসের মাঝখানে হাতে আছে আর 1 মাস। তার মানে কি দাঁড়ালো? এই যে 1, 2, 3 মিলে এক জায়গায় হয়েছে, 1 মাস আর বাকি আছে এই উপদেষ্টা সরকারের হাতে ভারতের। সুতরাং এরপরে এই ভয়ঙ্কর সময় থেকে বাঁচার জন্য কি করণীয় ইনশাল্লাহ আমি একটু পরেই বলছি। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে হাসিনার 1 মাসের সাথে ভারতের রয়ের প্রধানের 1 মাস এবং সশস্ত্র বাহিনীর দেওয়া যে সময়সীমা তার আর 1 মাস, 3 মাসের রহস্য। এখন আসুন করণীয় কি। সবার প্রথম, এই যে স্বৈরাচারী শেখ হাসিনা, আপনারা মনে করছেন 2 দিন পরে পরে আওয়ামী লীগের, সন্ত্রাসী লীগের নেতাদের সাথে শেখ হাসিনার বৈঠক হচ্ছে, টেলিফোনে আলাপ হচ্ছে, আর সেই গোপন আলাপ এত সুন্দর করে বাজারে প্রকাশ পেয়ে যাচ্ছে। এইটা একটা কমন সেন্স, একটা সাধারণ বুদ্ধির ব্যাপার। এইটা কোনো গোয়েন্দা বা কেউ প্রকাশ করছে না, এটা আওয়ামী লীগ এবং ভারত মিলেই সেটাকে সুন্দরভাবে পরিকল্পিতভাবে রেকর্ডিং করেই বাজারে ছাড়ছে এবং তাদের পরিকল্পনার অংশ হিসাবেই বাংলাদেশের বিভিন্ন মিডিয়া এটাকে ছড়াচ্ছে। একই সাথে যেই সব বোকা বাংলাদেশি না বুঝেই সেটাকে শেয়ার করছে, তারা কিন্তু শয়তানদের সাথে অংশগ্রহণ করছে সেই হাসিনার শয়তানের ঢোলের বাড়ি চালু রাখতে। তাই সর্বপ্রথম করণীয়, গণহত্যাকারী, বাংলাদেশ বিরোধী, বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসকারী এবং দেশদ্রোহী হাসিনার কোনো বক্তব্য, কোনো প্রচার, কোনো প্রকার ষড়যন্ত্র বা তার কোনো ভাষণ, আলোচনা যেই সব মিডিয়া প্রচার করবে পাবলিকে, যদি এই দুর্বল, এই কি বলে নাম, কি বলে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা যদি সরকারিভাবে সেটার ব্যবস্থা না নিতে পারে, আমি বিপ্লবী ছাত্র জনতাকে বলবো সেই সব পত্র পত্রিকা মিডিয়া আপনারা ঘেরাও করে বসুন, তাদেরকে 24 ঘন্টার আলটিমেটা দিবেন, যদি বাংলাদেশের পথে না আসে ভারত ছেড়ে, তাহলে উপযুক্ত ব্যবস্থা, যেরকম 4 আগস্ট 5 আগস্ট তোমরা গ্রহণ করেছিলে, সেই রকম উপযুক্ত ব্যবস্থা তোমরা গ্রহণ করবে যদি দেশ এবং এই দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষা করতে চাও। মনে রেখো, ভারতকে শত্রু হিসাবে এবং হাসিনাকে শত্রু হিসাবে দেখা খুব সহজ, কিন্তু জনতার মাঝখানে লুকিয়ে থাকা দেশপ্রেমের মুকুট পরিধানকারী এইসব মিডিয়া কিন্তু 15 বছর স্বৈরাচারী হাসিনা এবং ভারতকে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করেছে।
কিন্তু অবাক হই যখন দেখি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো জ্ঞানী লোক প্রথম আলোর ইন্টারভিউতে অংশগ্রহণ করে। দেশের জন্য কোনো কথা বলতে হলে, দেশের প্রতিরক্ষার জন্য কোনো কথা বলতে হলে, ভারতের বিরুদ্ধে বা ভারত বাংলাদেশের বিরুদ্ধে যেই সব প্রপাগান্ডা করছে তার বিরুদ্ধে উঁচু হয়ে দাঁড়াতে কথা বলতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে আল জাজিরার মতো মিডিয়াদের কাছে সাহায্য নিতে হবে, দাঁড়াতে হবে, সেই বুদ্ধিও ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় এখন আসছে না। উনি 3-0 নিয়ে এত বছর ব্যস্ত থেকেছেন। সুতরাং প্রথম আলো হচ্ছে, ডেইলি স্টার হচ্ছে ভারতীয় মিডিয়ার প্রথম সারির বাংলাদেশি দেশদ্রোহী এবং দালাল। এটা যারা না বুঝে তারা মূর্খ অথবা সরাসরি ভারত এবং আওয়ামী লীগকে সাহায্য করছে। সুতরাং কি বলেছি, প্রথম পদক্ষেপ এইসব দেশদ্রোহী মিডিয়ার বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং তাদেরকে উপযুক্ত সাজা দিতে হবে। তারা যেন সাহস না পায় হাসিনার কোনো কথাবার্তা পত্রপত্রিকায় মিডিয়ায় প্রকাশ না করতে, কারণ তার মাধ্যমে, এই ধরনের প্রচারণার মাধ্যমে দেখাচ্ছে তারা যেগুলো লিক হয়ে যাচ্ছে আসলে লিক হচ্ছে না। এর মাধ্যমে হাসিনা সন্ত্রাসী লীগের ছেলেপেলেদেরকে উৎসাহ দিচ্ছে এবং তাদেরকে পুনর্গঠিত হতে সময় দিচ্ছে এবং উৎসাহ জাগাচ্ছে দেশের বিরুদ্ধে কাজ করার জন্য। এই যখন জুলাই আগস্টে কিন্তু আওয়ামী লীগের কোনো ছেলেপেলে সন্ত্রাসীরা আমার কোনো ফেসবুকে ইউটিউবে কোনো গালিগালাজ করা বা কোনো মন্তব্য করার সাহস পর্যন্ত পায় নাই। তার আরেকটা উদাহরণ, তারা যে পুনর্গঠিত হচ্ছে এবং অনেক হয়ে গেছে, কারণ এখন আমাকে তারা লাইন ধরে গালিগালাজ করে। তারা জানে যে গণহত্যার জন্য স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসি তো ইনশাল্লাহ হবেই, ফাঁসির রায় তো ইনশাল্লাহ হবেই, তার সাথে সাথে আয়নাঘর সৃষ্টির জন্য হাসিনার ফাঁসি যথেষ্ট। সেই জন্য তারা উঠে পড়ে লেগেছে, আমার সকল লাইভে একই কথা লেগেছে, লিখে যাচ্ছে কোথায় আয়নাঘর দেখান, অথচ চারিদিকে আয়নাঘরের সাক্ষী প্রমাণ। যারা আয়নাঘরের শাস্তি ভোগ করেছে, সাফার করেছে এতটা বছর, তারাও কিন্তু আল্লাহর রহমতে তারা বেরিয়ে এসেছে এবং সাক্ষী দিচ্ছে। দ্বিতীয়ত, এই যে ভারত আমাদের বিরুদ্ধে যত প্রপাগান্ডা করছে, এর আগেও অনেকগুলো লাইভে আমি বলেছি, আপনাদের ব্যক্তিগত থেকে আরম্ভ করে সমষ্টিগত সবাই মিলে, এবং যারা ইউটিউবার আছেন, যারা বিভিন্ন পত্র পত্রিকায় ফেসবুকে লিখেন, এবং যারা সরকারি উপদেষ্টা মণ্ডলী আছেন, ছাত্র নেতা আছো, তোমরা সবাই ভারত যখনই বাংলাদেশের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা করবে, বাংলা ইংরেজিতে সকল মিডিয়াতে সবাই একত্রে তার প্রতিবাদ করতে শুরু করবেন, দেশের ভিতরে এবং আন্তর্জাতিকভাবে। আন্তর্জাতিক মানের জন্য ইংরেজিতে আমি জনাব নুরুল কবিরকে, নিউ এজের এডিটর জনাব নুরুল কবিরকে আমি অনুরোধ করব, এবং বাংলাদেশের অন্যান্য ইংরেজি পত্রিকা অবজারভার সহকারে যারা আছেন তাদেরকেও আমি অনুরোধ করব, আপনারা ইংরেজিতে আপনাদের কলাম ছেপে যাবেন বাংলাদেশ বিরোধী ভারতের সকল প্রপাগান্ডার বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে। মনে রাখবেন, 7 দিন মিলে একটা মিথ্যা কথা বলতে বলতে কিন্তু মানুষ একসময় মনে করে এটাই সত্যি কথা। ভারত কিন্তু এই কাজটা, পশ্চিমাদের জন্য এই কাজটা ক্রমাগত করে চলেছে। আপনারা মনে করেছেন মলম বিক্রেতারা, হ্যাঁ মলম বিক্রেতা আপনার কাছে মনে হচ্ছে, সাধারণ মনে করছে যে আসলে কিছু একটা হচ্ছে, বোধহয় হিন্দুদের খুন খারাপই, কিন্তু সবচেয়ে মিথ্যা প্রপাগান্ডা তা কিন্তু তাদের বিরুদ্ধে, প্রপাগান্ডার বিরুদ্ধে অ্যান্টাই প্রপাগান্ডা আপনাদেরকে সর্বাত্মক চালিয়ে যেতে হবে। এবং তৃতীয়ত, বাংলাদেশে যত ভারতীয় দালাল আছে, আমি বাংলাদেশের এই যে আইনি বিচারিক ক্ষমতাপ্রাপ্ত সশস্ত্র বাহিনীকে এবং পুলিশকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর স্যারকে আমি অনুরোধ করব, আপনার সাথে আমার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, অনুরোধ করব যারা ভারতীয় দালাল প্রকাশ্যে এবং গোপনে, তাদের সবাইকে গ্রেফতার করতে শুরু করুন, এবং কোনো জামাই আদরে না, তাদেরকে রিমান্ডে নিন। গত 15 বছর কিভাবে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে দেশদ্রোহিতা করে যে ফাঁসির যোগ্য অপরাধ করলো, তার জন্য আপনারা রিমান্ডে নিন। 1-2টা রিমান্ডে নিতে শুরু করেন, ওই যে মুরগি কবির থেকে আরম্ভ করে 2-4টা বদমাইশকে আপনারা রিমান্ডে নিতে শুরু করেন, দেখবেন সমস্ত ভারতীয় দালালরাও কিন্তু বাংলাদেশ ছাড়তে শুরু করেছে, ওই দাদাদের দেশে চলে যাবে এবং যাক চলে সেখানে। চতুর্থ, বেশ কয়েকটা ভিডিওতে হুঁশিয়ারি দিয়েছে আমি, পূজার সামনে বাংলাদেশে ভারত এবং ভারতের পরিচালনায় এবং আওয়ামী প্রযোজনায় এবং অংশগ্রহণে এই পূজা মণ্ডপে এবং মন্দিরে আক্রমণ চালিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিশ্বের দরবারে জঙ্গি উত্থাপনের আঙ্গুল দেখাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে ভারত, যে আমরা যা বলছি সেই কথা শোনো, নাহলে কিন্তু
আমরা তোমাকে তৃতীয় জিরো থেকে কিন্তু তোমরা তৃতীয় মাত্রায় নিয়ে যাব, তোমাকে জঙ্গি বানিয়ে। সুতরাং সারা বাংলাদেশের যত ছাত্রছাত্রী আছো এবং যারা হেফাজতে ইসলাম এবং অন্যান্য যারা আছেন মুসলমানদের যার যার এলাকায় নিজ দায়িত্বে মন্দির দূর থেকে পাহারা দেন, যা আওয়ামী সন্ত্রাসীরা এবং জঙ্গিরা এবং ভারতের কোনো জঙ্গি যেন কোনো কি বলে হিন্দুদের মূর্তি বা মন্দির কোনো কিছুতে কোনো ক্ষতি না করতে পারে। এই যে আপনারা দেখুন, এটা 1 অক্টোবরের খবর যে ইতিমধ্যে কিন্তু যুবলীগের একজন কর্মী ধরা পড়েছে একজন প্রতিমা ভাঙার সময়। প্রতিমা ভাঙার অপরাধে ইতিমধ্যে যুবলীগের একজন যুবলীগের এক কর্মী কিন্তু ধরা পড়েছে প্রতিমা ভাঙার অপরাধে। আমি যা বলেছি তা কিন্তু সত্য হতে শুরু করেছে। তাই আপনারা হুঁশিয়ার, দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষায় সবাই সচেতন হন, সবাই একত্রে দেশ রক্ষায় কাজ করুন। এই বলে আজকের মতো আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।